আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। হরেবল উইকেন্ডে আজ আপনার জন্য তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ওখানে অমঙ্গল। আজকের গল্পটি আমরা নিয়েছি মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত তারাদাস বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প এই বইটি থেকে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি অতনু। শুরু হচ্ছে ওখানে অমঙ্গল। বাড়িটা দেখে প্রথমেই আমার বুকের ভেতর ভয়ের শব্দ বেজে উঠেছিল। দুটো পাথুরে ঢিবি দুদিক থেকে এসে যেখানে শেষ হয়েছে সেখানেই হাড়গোড় ভাঙা প্রাণীর মতো বাড়িটা পড়ে আছে। রেলগাড়ি থেকে যখন নামি তখনই বেলা গিয়েছে। এদিকে আমি একেবারেই নতুন, আগে আসিনি কখনো। কোথায় যাব কোথায় থাকবো কিছুই ঠিক নেই। লোকজনের সঙ্গে পরিচয় করে একটা আস্তানা খুঁজে নিতে হবে ৩-৪ দিনের জন্য। কাজেই স্টেশনের পাশে কয়েকটা ভাঙাচোরা রিক্সা দেখতে পেলেও হেঁটে আসাই সমুচীন বলে মনে করেছি। স্টেশন থেকে বেরিয়ে এদিক ওদিক ঘুরে দেখতে দেখতে শহর ফুরিয়ে গিয়ে আবার ঢেউ খেলানো লাল মাটির মাঠে পড়লাম। সেই মাঠেই পড়ন্ত আলোয় ধ্বংসস্তূপটা নজরে এলো। বিরাট বড় বাড়ি, কিন্তু প্রায় সবটাই ধূলিসাৎ হয়ে গেছে। অর্ধেকটা কোনো রকমে এখনো মাথা তুলে রয়েছে বটে, তবে দেখে আর বেশি দিন থাকবে বলে ভরসা হয় না। বিহার ও মধ্যপ্রদেশের সীমানায় ছোট দেহাতি শহর, অর্থাৎ কিছুটা দেহাত এবং কিছুটা শহর। এখানে এত বড় বাড়ি কারা কী শখে করেছিলেন বোঝা মুশকিল। বিষণ্ণতা ও মানুষের সাময়িক দম্ভের প্রতি মহাকালের উৎকট ব্যঙ্গের প্রতিমূর্তির মতো বাড়িটা পড়ে আছে। কিন্তু এসব দেখে আমি ভয় পাইনি। ভাঙা ও পোড়োবাড়ি তো জীবনে আরও কতই দেখেছি, তবু এটা যেন সবার থেকে আলাদা। তাকালে অকারণেই বুকের ভেতরে শিরশির করে ওঠে। যেন ওখানে অমঙ্গল, যেন ওখানে কি একটা হবে। আমি যে কোম্পানিতে চাকরি করি তারা মানুষের প্রয়োজনীয় নানান রকম ভোগ্যপণ্য তৈরি করে থাকে। আমার কাজ হলো দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ক্রেতাদের রুচি লক্ষ্য করে বেড়ানো। এবার আমাকে বিহার সার্কেলে পাঠানো হয়েছে এখানকার মফস্বলের ক্রেতারা কি কি শৌখিন জিনিস পছন্দ করে তাই দেখার জন্য। আজ ট্রেন থেকে এখানে নামবার কথা নয়, পরের জংশন স্টেশন পর্যন্ত টিকিট করা ছিল। কিন্তু ভাগ্য মানুষকে বোধহয় অমোঘ আকর্ষণে তার অবশ্যম্ভাবী পরিণতির দিকে টেনে নিয়ে যায়। ট্রেন এখানে যখন থামল, বাইরের প্রান্তরের দিকে তাকিয়ে শেষবেলার মন খারাপ করে দেওয়া রোদ্দুরে কিসের হাতছানি দেখেছিলাম জানি না, কিন্তু সুটকেসটা নিয়ে তক্ষুনি নির্জন প্ল্যাটফর্মের লাল কাকড়ে লাফিয়ে পড়লাম। যদি না নামতাম, যদি চলেই যেতাম 50 মাইল দূরের জাংশনে, তাহলে হয়তো আজ এ কাহিনী বলার কোনো প্রয়োজনই হতো না। কিন্তু নিয়তি কেন বাধ্যতে আমি নামলাম। শহর ফুরিয়ে গিয়েছে দেখে ওই পোড়ো বাড়িটার কাছ থেকে আবার ফিরলাম। আচ্ছা, এখানকার লোকেরা সব মরে গেছে নাকি? রাস্তায় বিশেষ লোক নেই। বিকেল হয়েছে অথচ কেউ বেড়াতে বের হয়নি। বাচ্চারা রাস্তায় খেলছে না, যা কিনা বিহারের মফস্বলে একটি অতি সাধারণ দৃশ্য। সমস্ত কিছুই যেন কেমন থমকে আছে। ঘনবসতি নেই, ছাড়া ছাড়া বাড়িগুলোতে উনুনে আঁচ দেয়নি। কোনো বাড়ির মাথায় ধোয়া দেখছি না। এরা কি রাত্রিরের রান্না সবাই ওবেলা করে রাখে? ব্যাপার কি? যেন এক নিদ্রিত পল্লীর ভেতর দিয়ে হাঁটছি কোনো অজ্ঞাত গন্তব্যের দিকে। বেশি দূর যাবার আগেই ডান দিকে একটা দোতলা বাড়ি, বিহারি ছাদের। জানালা দরজার বিশেষ বালাই নেই। একখানা দেওয়াল যেন কে তুলে রেখেছে রাস্তার পাশে। তবে বিত্তবান লোকের বাড়ি নিঃসন্দেহে, কারণ এসব দেশে এমন দোতলা বাড়ি করবার মতো মানুষ কম। বাড়ির সামনে কে একজন চারপাই পেতে তার উপর বসে আছে মাথা নিচু করে, ঝিমোচ্ছে বোধহয়। এ শহরের ঘুমন্ত মেজাজের মতোই দেখাচ্ছে ওকে। এ কি একটা ঘুমোবার সময়? বিশাল বলিবরদের মতো স্বাস্থ্য সামনে ঝুঁকে আছে, কাঁধের পেশিগুলো ফুলে আছে মোটা দড়ির মতো। রাত নেমে আসছে,
অচেনা জায়গায় আর হাঁটাহাঁটি করতেও ভালো লাগছে না। হুট করে এখানে নেমে পড়ার জন্য এখন মনে একটু অনুতাপও হচ্ছে। এগিয়ে গিয়ে ডাকলাম, ভাই সাহেব। প্রথমে কোনো সাড়া নেই। তারপর লোকটা আস্তে আস্তে মাথা তুলে আমার দিকে তাকালো। উফ, কি কদাকার মুখ! আমরা ঠিক যে অর্থে বিভৎস বলি তা নয়। গঠনের দিক দিয়ে তার মুখ হয়তো মোটামুটি চলনসই, কিন্তু সমস্ত চেহারায় তার যেন কি একটা নোংরামি, শয়তানি আর কদর্যতা মাখানো। যেন এইমাত্র খুন করে এসে হাতের রক্ত ধুয়ে ফেলে সাধু সেজে বসেছে। ঈষৎ লাল দুটি চোখ। সেদিকে তাকালে মনে হয় শুধু চোখ দিয়ে বুকের একেবারে ভিতরটা পর্যন্ত দেখে নিচ্ছে। লোকটা কথা বলছে না, কেবল শীত ঘুম ভাঙা সাপের মতো ঠান্ডা নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছি। কি করা উচিত এখন? চলে যাব উত্তরের আশা না রেখে? কতক্ষণ এইভাবে ঠায় দাঁড়িয়ে থাকা যায়? লোকটা কি কালা? শুনতে পাচ্ছে না আমি কি বলছি? অন্ধকার নেমে আসছে। অচেনা জায়গায় সন্ধ্যা বড় বিষণ্ণ লাগে। এখানে আশ্রয় যে পাবো না, লোকটার হাবভাব থেকে তা বুঝতে পারছি। তাহলে আর বৃথা কেন দাঁড়িয়ে থাকা? আমার এখন চলে যাওয়াই উচিত। এ শহরও যেন কেমন অপার্থিব রহস্যের আবরণে মোড়া। থাকবো না এমন জায়গায়, বরং স্টেশনে গিয়ে দেখি রাত্রিরে কোনো গাড়ি পাওয়া যায় কিনা জাংশনের দিকে। প্রকৃত অবস্থাটা অনুভব করলাম চলে আসতে গিয়ে। আমি আর নড়তে পারছি না। কে যেন আমার পা দুটো সজোরে চেপে ধরেছে মাটির সঙ্গে। তাদের ওপরে আর আমার কোনো কর্তৃত্বই নেই। হাত পায়েও যেন কেমন বল হারিয়ে ফেলেছি। কমে আসছে মনের জোর। কি হবে আজ আর অন্য কোনো আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি করে? খামোখা পণ্ডশ্রম। কেমন সুন্দর এই সন্ধে, এই ছোট্ট শহর। কথা বলছে না বলেই কি ও খারাপ লোক? হয়তো বেচারি কানে শুনতে পায় না। মিছিমিছি ভয় পাচ্ছি আমি। এই রকম ভাবছি, সেই সময় লোকটা কথা বলে উঠল। জি? তাহলেও কালা নয়, শুনতে পায়, কথাও বলতে পারে। তাহলে চুপ করেছিল কেন? বললাম, আমি বিদেশি, আজকের রাতটা এখানে থাকতে পাবো কি? আপাদু মস্তক আমাকে একবার দেখে নিয়ে লোভী জন্তুর মতো ঠোঁট চাটল লোকটা। তারপর চারপাই ছেড়ে উঠে বলল, জরুর আইয়ে। অত বড় ষাঁড়ের মতো চেহারার ভেতর থেকে মিহি খুনখুনে আওয়াজ বের হচ্ছে। চোখ বুজে শুনলে মনে হবে 12 বছরের ছেলের গলা। শুনলেই কেমন যেন গা ঘিন ঘিন করে ওঠে। ঠোঁট চাটল কেন লোকটা? রাত্রিরে কেটে খাবে নাকি আমাকে? সে বলল, আমার নাম সুরজ প্রসাদ। বেশ নাম। আপনি কথা বলছিলেন না কেন? আপনাকে দেখছিলাম। আমাকে? আমার মধ্যে দেখবার কি আছে? আছে আছে, মানুষকে দেখতে বড্ড ভালো, তাই দেখি। বলে কি লোকটা? পাগল টাগল নয় তো? এতক্ষণ চোখ দিয়ে দেখছে, এরপরে না কামড়ে চেখে দেখতে চায়। না, এ ভালো জায়গা নয়। আমি এখানে থাকবো না। সুরজ প্রসাদ আমাকে নিয়ে যাবে বলে বাড়িতে ঢোকবার পথে পা বাড়িয়েছিল। থেমে পড়ে বললাম, আমি যাব না। অবাক হয়ে সে বলল, কাহে? না, আমি চলে যাব। আমার একটা জরুরি কাজের কথা মনে পড়ে গেছে। সাপের মতো হিস হিস শব্দ করে হাসতে লাগলো সে। বলল, দাঁড়িয়ে গেলেন? ডরবার কুচ্ছ নাহি। পৌরুষে আঘাত লাগলো। বললাম, ডরাবার কি আছে, সেসব কিছু না। ঠিক আছে, আমি থাকব। বলুন কোথায় যেতে হবে? হায় রে হায়, তখনও যদি ফিরতাম, বোকার মতো আত্মাভিমানের ঝোঁকে গোয়ার তুমি না করতাম। কিন্তু ওই যে কথা রয়েছে, নিয়তি কেন বাধ্যতে? নিয়তিই টানল আমাকে। নির্জন বাড়ির সরু অন্ধকার সিঁড়ি দিয়ে আমাকে দোতলায় নিয়ে এলো সুরজ প্রসাদ। একদিকে টানা বারান্দা, তার ধারেই সারি সারি 7-8খানা ঘর। কেউ আলো জ্বালেনি, সাঝের প্রদীপ দেখায়নি। বাড়িতে মেয়েরাও কেউ নেই বলেই মনে হচ্ছে। আমরা ওপরে এলাম।
কিন্তু সচকিত হয়ে কেউ সরে গেল না দরজার পাশে। বেজে উঠল না হাতের চুরির সলজ্জ রিনঝিন শব্দ। কোথাও কিছু নেই, কেবল বাড়ির আনাচে কানাচে ঘনিয়ে আসছে মৃত্যুময় তামসী রাত্রির ছায়া। আচমকাই যেন আশ্চর্য একটা দম বন্ধ করা অনুভূতি গলার কাছে চেপে ধরল। সম্ভব হলে তরতর করে সিঁড়ি দিয়ে নেমে দৌড় দিতাম, কিন্তু পৌরুষের প্রশ্ন। বারান্দার একেবারে অপর প্রান্তের ঘরটার সামনে দাঁড়িয়ে শেকল নামিয়ে দরজা খুলল সুরাজপ্রাসাদ। বলল, চলুন ভেতরে। ভেতরে ভয়াবহ অন্ধকার। বললাম, আলো জ্বালেননি কেন? আপনার পরিবারের অন্যরাই বা কোথায়? बत्ती दे रहा हूँ। তা তো দেবেন, বাড়ির লোক? आएगा कहाँ से? शादी नहीं किया, बाल बच्चा नहीं है। অত্যন্ত যুক্তিসম্মত কথা। বিয়ে না হলে বাচ্চা আসবে কোথা থেকে? জিজ্ঞেস করলাম, একদম একা থাকেন? খারাপ লাগে না? मुझे आदत हो गया है, चलिए अंदर। ঘরে ঢুকে হাতড়ে হাতড়ে একটা মোমবাতি বের করে জ্বালল সে। ম্লান হলুদ আলোয় ফুটে উঠল একটা বাজে ছুতোরের তৈরি জগদ্দল পাথরের মতো ভাবী খাট, তার উপর ময়লা বিছানা, মোটা মোটা পায়াওয়ালা একখানা টেবিল, একদিকে একটা আলনা। ব্যাস, আর কিছু নেই ঘরে। ভেতরে পাক খাচ্ছে শুধু একটা ভ্যাপসা সোদো গন্ধ। বহুদিন বন্ধ থাকার পরে কোনো ঘর খুললে যেমন গন্ধ পাওয়া যায়। টেবিলের ওপর মোম গলিয়ে ফেলে বাতি আটকানোর চেষ্টা করছে সুরাজপ্রাসাদ। বললাম, শহর ছাড়িয়ে টিলার ধারে একটা বড় ভাঙা বাড়ি দেখলাম। ওরকম জায়গায় অত বড় বাড়ি কার? আমার। আপনার? ভাঙা পড়ে আছে কেন? ও আমার পূর্বপুরুষের বাড়ি। ঠাকুরদা বানিয়েছিলেন। এখন কেউ থাকে না, তাই ভেঙে পড়ে আছে। থাকে না কেন? কে থাকবে? মানুষ তো আমি একা। অত বড় বাড়িতে আমার আর দরকার নেই যে আবার সারিয়ে নেব। তাছাড়া ও বাড়ির সবটা আপনি ঠিক বুঝতে পারেননি। বিরাট বাড়ি ওটা। ऊपर से मालूम पावा যায় না। মাটির নিচে भी बहुत कमरा আছে। মাটির নিচের ঘর দিয়ে কি হতো? ভগবান মালুম। পুরানা জামানা মে লোকের শখই এরকম ছিল। বাড়ির উপরটা ভেঙে গেলেও মাটির নিচের ঘরগুলো ঠিকই আছে। তবে তা দিয়ে আর কার কি কাম হবে? আমাকে বিশ্রাম করতে বলে সুরাজপ্রাসাদ চলে গেল। সে বিদায় নিতেই কিছুটা স্বস্তি ফিরে এলো মনে। জামা কাপড় বদলে নোংরা বিছানার চাদরটা সরিয়ে তোষকের ওপরেই একটু গায়ে এলিয়ে দিতে যাচ্ছি, হঠাৎ কানে এলো একটা আওয়াজ। কিচকিচ করে কি একটা জন্তু যেন কোথাও ডাকছে। মনে হলো পাশের ঘর থেকে আসছে শব্দটা। গৃহস্বামীর অনুমতি না নিয়ে বাড়ির মধ্যে চলাফেরা করা ঠিক নয়, কিন্তু শব্দটার উৎস জানবার জন্য মনে ভয়ানক কৌতূহল জাগল। টেবিল থেকে মোমটা তুলে নিয়ে পাশের ঘরের দরজার সামনে এসে দাঁড়ালাম। হ্যাঁ, নিঃসন্দেহে এই ঘরের ভেতর থেকেই আসছে শব্দটা। এক মুহূর্ত ইতস্তত করে শেকল নামিয়ে দরজা খুললাম। ভেবেছিলাম না জানি কি জিনিসই চোখে পড়বে, কিন্তু ও হরি, এ যে দেখি একটা গলায় চেন বাঁধা বাদর বসে কি ফল খাচ্ছে আর ওই রকম আওয়াজ করছে। সুরাজপ্রাসাদ একা মানুষ, অবিবাহিত, সঙ্গী হিসেবে এটাকে পুষছে আর কি। শেকল তুলে দিয়ে ঘরে ফিরে এলাম। সময় যায়, রাত 10টা। এই সময় এসে খেতে ডাকল সুরাজপ্রাসাদ। একতলার বারান্দায় মোটা দুখানা আসন বিছিয়ে খাবার জায়গা হয়েছে। না, আতিথ্য ভালো লোকটার। হাতে গড়া মোটা মোটা আটার রুটি, ঝিঙের তরকারি, আলু ভাজি আর খাঁটি দুধের ঘন ক্ষীর। পরিতৃপ্তি করে খেতে খেতে জিজ্ঞেস করলাম, কাউকে তো দেখছি না, কাজের লোক এ রান্না করলো কে? আমি নিজেই রান্না করেছি, লোক কি দরকার? আপনি একটা বাদর পুষছেন দেখলাম, পশু পাখির শখ আছে নাকি? জি, একা থাকি, কোনো একটা চিড়িয়া থাকলে ভালো লাগে। খাওয়া হয়ে গেলে আবার ঘরে এসে শুয়ে পড়লাম। সুরাজপ্রাসাদ নতুন একটা মোমবাতি দিয়েছে, সেটা না ধরিয়ে রেখে দিয়েছি টেবিলে। রাতে লাগতে পারে, এটা তো ফুরিয়ে এসেছে।
বিছানায় গা এলিয়ে দিতে মনে হলো, এই যা, ঘরের দরজাটা ভেজিয়ে দিয়েছি বটে, কিন্তু খিল লাগাইনি। একবার ভাবলাম যাই উঠে গিয়ে খিলটা লাগিয়ে দিয়ে আসি, কিন্তু সমস্ত শরীরে সারাদিনের ক্লান্তি নেমে এসেছে বন্যার ঢলের মতো। কে আবার উঠে দরজায় খিল দেয়? দূর, তাছাড়া চোর যদি আসেই আমার নেবেটা কি? পয়সা করিও বিশেষ কিছু নেই সঙ্গে। আচ্ছা, সুরজ প্রসাদ লোকটা বোধহয় সত্যি খারাপ নয়। হাবভাব একটু কেমন কেমন বটে, তা সে অনেকেরই অমন বেয়াক্কেলে ব্যবহার হয়, আমি দেখেছি। মানুষ তো ভালোই, বেশ যত্ন করে খাইয়েছে। এই সব 7-5 ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। আচমকাই জেগে গেলাম। রাত কত হয়েছে কে জানে। মোমবাতিটা জ্বলে জ্বলে শেষ হয়ে নিভে গেছে। গাঢ় অমাবস্যার মতো অন্ধকার চারিদিক। হাত ঘড়িটা যে দেখব তারও উপায় নেই। একবার ভুল করে পুরীতে হাত ঘড়ি বাঁধা অবস্থায় সমুদ্রে স্নান করতে নেমে পড়েছিলাম। নোনা জল ঢুকে ডায়ালের লুমিনাস প্লেট নষ্ট করে দিয়েছে, নইলে অন্ধকারেও দেখা যেত। অন্ধকার যেন ছুরি দিয়ে কাটা যায়। আলকাতরার মতো গায়ে লেগে গিয়ে যেন চটচট করছে, পাথরের মতো বুকে চাপ দিচ্ছে অন্ধকার। তাকিয়ে থাকলে আরও কষ্ট, যদিও এই নিবিড় আলোক্ষীণতায় তাকানো বা চোখ বুজে থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। তবু চোখ বন্ধ করে থাকলে তাকালে আলো দেখতে পাবো, এইরকম একটা বিশ্বাসের সৃষ্টি হয় মনে। চোখ বুজে ঘুমোবার চেষ্টা করব, এমন সময় একটা অদ্ভুত আওয়াজ শুনলাম। কিসের শব্দ ওটা? প্রথমে বুঝতে পারলাম না, তারপর একটা সম্ভাবনার কথা মনে হতেই বুক হিম হয়ে এলো। বিকেলে সুরজ প্রসাদ যখন আমাকে ওপরে নিয়ে এলো, তখনই লক্ষ্য করেছিলাম এই ঘরের দরজাটা খুলবার সময় ক্যাচ করে শব্দ হয়। কবজায় তেল না দেওয়ার ফল। তাহলে এই অন্ধকারে আমাকে ঘুমন্ত ভেবে কেউ কি দরজা ঠেলে ভেতরে আসবার চেষ্টা করছে? যদি তাই হয়, তবে আমার রাতের অজানা অতিথি খুব চালাক। একেবারে অনেকখানি খুলে ফেলছে না। প্রথমত, তাতে যদি আমি জেগে থাকি উঠে বাধা দিতে পারি। দ্বিতীয়ত, যদি জেগে না থাকি তবে জেগে যেতে পারি। একটু একটু করে পাল্লা ফাঁক করছে সে। অনেকক্ষণ ধরে জেগে জেগে শুনলাম মাঝে মাঝেই ক্যাচ ক্যাচ করে শব্দ হচ্ছে। বিকেলের মতো সেই শারীরিক অনারতা হঠাৎ যেন আবার ফিরে এলো। একটু চেষ্টা করলেই টেবিলের ওপর থেকে মোমবাতি আর দেশলাই নিয়ে আলো জ্বালানো যায়, কিন্তু কাজটা করে কে? শরীরে কে যেন ভারহীন চাপ দিয়ে আমাকে বিছানার সঙ্গে চেপে ধরে রেখেছে। দূর থেকে কেউ কি সম্মোহন করছে নাকি আমাকে? নইলে আমার নিজেরই হাত পায়ের ওপর আমার জন্যেই কেন? শব্দটা আর হচ্ছে না, তার মানে দরজাটা সম্পূর্ণ খুলে গিয়েছে, এবং যে খুলছিল সম্ভবত সে এখন ঘরের ভেতর এসে দাঁড়িয়েছে। কি ভয়াবহ অনুভূতি! আমি চিত হয়ে দুহাত দিয়ে দুপাশে বিছানা আঁকড়ে ধরে অন্ধকারেই চোখ মেলে শুয়ে রয়েছি। আর ঘরের মধ্যে এক অজানা এবং অদেখা উপস্থিতি। যে এসেছে সে কি করছে এতক্ষণ? আক্রমণ করার হলে তো করতেই পারে। আমি সম্পূর্ণ নিরস্ত্র, বাধা দেওয়ার ক্ষমতা নেই। হঠাৎ মনের মধ্যে একটা বোধ জেগে উঠল। কেন জাগলো বলতে পারি না। মনে হলো যে এসেছে সে এই অন্ধকারেও আমাকে দেখতে পাচ্ছে। আমি তাকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু সে তার তীক্ষ্ণ দৃষ্টির অস্ত্রে আমার শরীরকে ব্যবচ্ছেদ করে ভেতরের যন্ত্রপাতি অবধি দেখে নিচ্ছে। আমি যেন বেঁচে নেই। আমি যেন মৌলিক উপাদানে বিভক্ত হয়ে পঞ্চভূতে বিলীন হয়ে গিয়েছি কবেই। কেবল আমার চেতনাটা শুয়ে আছে অজানা এক শহরে, অজানা মানুষের অচেনা বিছানায়, আর শূন্যপথে অন্ধকারের মধ্যে দিয়ে ছুটে আসছে সহস্র অমঙ্গলপূর্ণ দৃষ্টির সূচ। কে এসেছে ঘরে? কে? এবার খুব অস্পষ্ট হলেও নির্ভুলভাবে শুনতে পেলাম নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ।
বড় হাড়ির মধ্যে মাথা ঢুকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিলে নিজের কানে যেমন শোনা যায় ঠিক তেমন। তাহলে ভ্রম নয়, মায়া নয়, আমার ভীতিকাতর মনের ভ্রান্ত প্রত্যক্ষ নয়, সত্যি কেউ এসেছে ঘরে। এই শব্দই তার অমোঘ প্রমাণ। যেন মানুষ নয়, বিশাল দেহ কোনো জন্তুর শ্বাস টানার আওয়াজ। শব্দটার মধ্যে কেমন একটা পাশবিকতা লুকিয়ে আছে, বোঝানো যায় না, কিন্তু বোঝা যায়। অন্তহীন অন্ধকারের ভেতর সঙ্গীহারা আমি ক্রমেই হাঁপিয়ে উঠছি। এ কি মর্মান্তিক অস্বস্তি! আমি তাকে দেখতে পাচ্ছি না, অথচ সে আমার অন্তরের অন্তঃস্থল পর্যন্ত দেখে নিচ্ছে। এমন সময় হঠাৎ ঘরের এক কোণে টিপ টিপ করে একটা ছোট্ট নীল আলোর বিন্দু জ্বলে উঠল। জ্বলছে, নিচ্ছে। নতুনতর কোনো বিভীষিকা ভেবে আমার হৃৎপিণ্ড প্রথমে লাফিয়ে গলার কাছে উঠে এসেছিল। তারপরেই চিনতে পারলাম জিনিসটাকে, একটা জোনাকি। হে ঈশ্বর, সামান্য একটা জোনাকি কি আষাঢ়ি না সঞ্চার করলো আমার মনে। হোক না তুচ্ছ পতঙ্গ, তবু এই মুহূর্তে ও জীবিত প্রাণীদের জগৎ থেকে আমার কাছে একমাত্র প্রতিনিধি। প্রাণপণে চোখ ঠিকরে জোনাকিটার দিকে চেয়ে রইলাম। এটাই এখন যেন আমার একমাত্র ভরসা। উড়তে উড়তে বাদিক থেকে ডান দিকে যাচ্ছে পোকাটা। টিপ টিপ করে জ্বলছে মৃদু ও স্নিগ্ধ নীল আলো। আমি চোখ রেখেছি ওর ওপর। হঠাৎ ঘটল একটা আশ্চর্য ঘটনা। বাদিকে সরে আসতে আসতে জোনাকির আলোটা হঠাৎই অদৃশ্য হয়ে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। 4 কি 5 সেকেন্ড হবে বোধহয়। আরও খানিকটা বাদিকে আবার জ্বলে উঠল জোনাকির আলোকিত পুচ্ছ। মানে মাঝখানে তার গতিপথের কিছুটা আমি দেখতে পাইনি। কেন? দুটো কারণ হতে পারে। এক, জোনাকির আলো মাঝে মাঝে সামান্য সময়ের জন্য নিভে যায়, তারপর ফের টিপ টিপ করে জ্বলতে নিভতে থাকে। এটা সেরকম কিছু হতে পারে। আর নয়তো ওই জায়গাটাতেই সে দাঁড়িয়ে আছে, যাকে আমি দেখতে পাচ্ছি না। তার আড়াল দিয়ে যাবার সময়ই জোনাকিটা অদৃশ্য হয়ে গিয়েছিল। যাক, যদি দ্বিতীয়টা সত্যি হয় তবে একটা সান্ত্বনা পাচ্ছি যে সে অলৌকিক বা অপার্থিব কিছু নয়, তার বাস্তব কারণ আছে। জোর করে মনকে ব্যাপৃত করলাম অন্য চিন্তায়। অবস্থার উপরে কর্তৃত্ব করতে হবে আমাকে, তাছাড়া কোনো পন্থা নেই। যেই ঘরে এসে থাকুক না কেন, এতক্ষণ যখন আমাকে আক্রমণ করেনি তখন ধরেই নেওয়া যেতে পারে আমার কোনো ক্ষতি করার ইচ্ছে অন্তত এক্ষুনি তার নেই। দাঁতে দাঁত চেপে মনে মনে রবীন্দ্রনাথের কি একটা কবিতা আবৃত্তি করে গেলাম। জীবনের সবচেয়ে মজার দিনগুলো মনে করবার চেষ্টা করতে লাগলাম। এদিকে সমস্ত শরীর ঘামে ভেসে যাচ্ছে। কখন ঘরের মধ্যে থেমে গিয়েছে সেই পাশবিক নিঃশ্বাসের শব্দ। মনের ওপর থেকে নেমে গিয়েছে পাথরের গুরুভার। ষষ্ঠেন্দ্রিয় দিয়ে অনুভব করছি ঘরে সে আর নেই। আপাতত আমি বিপদমুক্ত। সমস্ত দেহ মনে মুক্তির নির্মল নিঃশ্বাস। শুধু শুয়ে শুয়েই একজন মানুষ এত ক্লান্ত হয়ে পড়তে পারে তা কে জানত। আস্তে আস্তে আমার চেতনা ঢলে পড়ল নিদ্রার কোলে। কখন সকাল হয়েছে, কখন দেখি সুরজ প্রসাদ এসে ডাকছে আমার বিছানার পাশে দাঁড়িয়ে। বাউজি উঠিয়ে চায় নেই পিয়েঙ্গে। ঘুম ভেঙে মনে পড়ে গতরাত্রের অমানুষী অভিজ্ঞতার কথা। কিন্তু এখন সকালের আলোয় ভয়ের একটু টুকরো পড়ে নেই কোথাও। কেবল সুরজ প্রসাদের 2 চোখে যেন কি শয়তানি হাসি। অথবা হয়তো আমার মনের ভুল। যাক, আমার কি তাতে। আমি এখনই জামাকাপড় পরে সুটকেস নিয়ে বেরিয়ে পড়ব। ট্রেন ধরে 2 ঘন্টার মধ্যে চলে যাব পরের বড় শহরে। সপ্তাহখানেকের মধ্যেই কলকাতায়। সিনেমা, হোটেল, বন্ধুবান্ধব, কোথায় তখন থাকবে গতকাল রাত্রের স্মৃতি? হাসুক গে সুরজ প্রসাদ। ও নিজেই চা এনেছিল বড় কাচের গ্লাসে। চা খেয়ে শার্ট পরছি এমন সময় সুরজ প্রসাদ বলল, এক্ষুনি যাচ্ছেন নাকি?
হ্যাঁ, সকালে কোনো ট্রেন নেই? আছে, কিন্তু আমি ভাবছিলাম যাবার আগে আপনাকে আমাদের আদি বাড়িটার ভেতরে একবার ঘুরিয়ে দেখাবো। পুরনো জিনিস দেখতে আপনার ভালো লাগে না? যাবেন? লোভ হলো। যে যুগ চিরদিনের জন্য চলে গিয়েছে আর ফিরে আসবে না, তার ফেলে যাওয়া নিদর্শন দেখতে বড় ভালো লাগে। কলেজে পড়ার সময় বন্ধুরা মিলে কত ঘুরেছি গৌড়, শুশুনিয়া, চন্দ্রকেতুগড়ে। একবার গেলে মন্দ হয় না। এই দিনের আলোয় সুরজপ্রসাদ আমার কি করবে? ওর স্বাস্থ্য অবশ্য খুবই ভালো, তবে আমিও নিতান্ত দুর্বল নই। তাছাড়া গতকাল রাত্রে আমার সম্পূর্ণ অতর্কিতে আমাকে আক্রমণ করবার সুযোগ ছিল। সে সময় না করে এখন উজ্জ্বল দিবালোকে তা করবার কোনো অর্থ হয় না। যাব, নিশ্চয়ই যাব ওর সঙ্গে। বললাম, চলুন যাব। বেরোলাম। পাথুরে দেশ। সূর্য উঠতে না উঠতেই পাথর তেতে উঠেছে, মাটি থেকে ঝাঁঝ ভেসে আসছে। তার মধ্যে দিয়ে হেঁটে চলেছি শহরের প্রান্তসীমা ছাড়িয়ে। সুরজপ্রসাদ তাদের বংশের অতীত গৌরবের গল্প করতে করতে চলেছে। তার বলার ভঙ্গি একরঙা শুনতে শুনতে বিরক্তি আসে। বাইরে থেকে সুরজপ্রসাদের পৈতৃক বাড়ি যতখানা ধ্বংসস্তূপে পরিণত বলে মনে হয়, ব্যাপারটা আসলে অত দূর নয়। বাইরের দিকে সবগুলো ভেঙে গেলেও ভেতর মহলের কতগুলো বড় ঘর এখনো মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। অনেক খসে পড়া কড়িবর্গা ইট, চুন, বালি পেরিয়ে সেখানে পৌঁছালাম। হস্তপদ ভগ্ন পাথরের বিবসনা নারীমূর্তি হাতে ধরা পাথরের ঝাঁঝি দিয়ে এখনো যে কাকে জল দেবার ভঙ্গি করছে কে জানে। সমস্ত পরিবেশটা থেকে যেন একটা চলে যাওয়া দিনের দীর্ঘশ্বাস ভেসে উঠে বাতাসে মিলিয়ে যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাস গরম হচ্ছে। ঘুরে ঘুরে দেখছি, গরম হাওয়া এসে লাগছে গায়ে। সুরজপ্রসাদ একঘেয়ে বকবক করে আমাকে বুঝিয়ে যাচ্ছে কোনটা তাদের বৈঠকখানা ছিল, কোনখানে হতো বাইজির নাচ, আর কোনটাই বা ছিল তার রাগী প্রপিতামহের গোসলখানা। ওর কথা শুনতে মোটেই ভালো লাগছে না, কারণ আমি এসব ওদের বংশের অতীত ইতিহাসের সঙ্গে জড়িয়ে দেখছি না। জায়গাটার প্রাচীনত্ব, এখানে যে একদিন মানুষ সুখে দুঃখে কাটিয়ে গিয়েছে, সেই কথা ভেবে আমার ভালো লাগছে। ট্রেন ধরতে হবে। ফিরবো করছি, এমন সময় সুরজপ্রসাদ বলল, চলুন এবার আপনাকে মাটির নিচের ঘরগুলো দেখাই। সেখানে কি? কুচ্ছু না, ওখানে ছিল আমাদের তোষাখানা। একবার দেখে যাবেন না? চলুন। ভাঙা ইটকাট বর্গা পেরিয়ে, অন্দরমহলের অটুট ঘরগুলো পেরিয়ে কোথা কোথা দিয়ে আমাকে নিয়ে চলল সুরজপ্রসাদ। এক জায়গায় একসার সিঁড়ি নেমে গিয়েছে নিচের দিকে। ওই আগে নামলো, আমি পেছনে। একতলা সমান নামবার পর একটা পাথরের চওড়া বারান্দায় এসে সিঁড়ি শেষ হয়ে গেল। আবছা অন্ধকার ঘিরে আছে জায়গাটাকে, এই দিনের বেলাতেও। চোখে অন্ধকার সয়ে গেলে তাকিয়ে দেখলাম এটা বারান্দা নয়, একটা পাথরের গোল চাতাল। চারিদিকে খুপড়ির মতো অনেক ঘর, মোটা মোটা গড়াত দিয়ে তৈরি তাদের দরজা। ঘরগুলোর ভেতরে নিবিড় অন্ধকার। এই হচ্ছে তোষাখানা। এসব ঘরে থাকতো মোহরের কলসি, টাকার থলে, আরও কত কিছু। এসব 100-150 বছর আগেকার কথা। আজ আর তার কিছুই অবশিষ্ট নেই। দেখেছেন কখনো তোষাখানার ভেতর দেখতে কেমন হয়? না। যান তাহলে, একটাই ঢুকুন। ভেতরে খুব অন্ধকার। সুটকেসে টর্চ ছিল, বের করে হাতে নিলাম। তারপর ঢুকে পড়লাম একটা কুঠুরিতে। পেছনে ঝনাত করে লোহার দরজা বন্ধ হবার শব্দ। তারপর শুনতে পেলাম তালা বন্ধ করার শব্দ। 1 সেকেন্ড সময় লাগলো প্রকৃত অবস্থা বুঝতে। পাক খেয়ে ফিরে এসে আছড়ে পড়লাম লোহার গড়াদের উপরে। বন্ধ, চিরদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছে সেই দরজা। পাগলের মতো টানতে লাগলাম গড়াত ধরে। খুলে দে শয়তান, খুলে দে, খুলে দে। বাইরে দাঁড়িয়ে দস্তুর মতো হাসছে সুরজপ্রসাদ।
বহু চিড়িয়া পুষেছি, কখনো মানুষ পুছিনি। বড্ড শখ ছিল, তা ভগবান আজ মিলিয়ে দিলেন। চিল্লাও, বহুত চিল্লাও। ইধার কি আদমি আছে যে শুনবে? গড়াদে মাথা ঠুকছি, খ্যাপার মতো চিৎকার করছি, যা মুখে আসছে গালাগাল দিচ্ছি। কিন্তু সুরাজ প্রসাদ শান্ত হয়ে শুনছে। বলছে, বাহ, তেজি চিড়িয়া তুই, খুব লড়াকু। লড়ে যা, লড়ে যা। যত চিল্লাবি ততই তো মজা। মুর্দা পুষে কি লাভ, হ্যাঁ? রাগে জিঘাংসায় ক্ষিপ্ত প্রায় হয়েছি, কিন্তু কিচ্ছু করবার নেই। নাগালের বাইরে দাঁড়িয়ে তার পোষা জানোয়ার খেপিয়ে মজা দেখছে সুরাজ প্রসাদ। অনেকক্ষণ মজা দেখে চলে গেল সে। এ ঘরে একটা ঘুলঘুলি আছে, সম্ভবত বাড়ির পেছন দিকে মাঠে জমি বরাবর রয়েছে সেটা। নোটবইয়ের পাতায় এই ঘটনা লিখে খামে ভরে সেটা দিয়ে বাইরে ফেলে দিচ্ছি আমি। যদি কেউ কুড়িয়ে পায় তবে পুলিশ এনে আমাকে উদ্ধার করো, নইলে এই শেষ, বিদায়। হতভাগ্য প্রকাশ সোম। সন্ধ্যা। সুরাজ প্রসাদ সিদ্ধি খাচ্ছে বসে। ঘরে ঢুকলো কুদর্শন এক লোক। সুরাজ প্রসাদ বলল, কি খবর বংশী? বংশী একটা সাদা খাম এগিয়ে দিল। সুরাজ প্রসাদ হাতে নিয়ে খুলল সেটা। ভেতরে 10-12টা নোটবইয়ের পাতায় লেখা। ওই ঘরের ঘুলঘুলির বাইরে পেলি? পড়েছিস? হ্যাঁ কর্তা, একটু আধটু বাংলা জানি। শান্ত মুখে টুকরো টুকরো করে ছিঁড়ে কাগজগুলো উড়িয়ে দিল সুরাজ প্রসাদ। সিদ্ধির গ্লাসে চুমুক দিয়ে বলল, দানা পানি ঠিকঠাক দিয়ে যাস। ভারী লড়াক্কু চিড়িয়া, বহুত লড়ে যাবে। শুনলেন ওখানে অমঙ্গল। রচনা তারাদাস বন্দ্যোপাধ্যায়। সুরাজ প্রসাদের চরিত্রে ঋত্বিক, বংশীর ভূমিকায় শুভজিৎ এবং গল্প পাঠে আমি অতনু। এডিটিং, সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইন অতনু। শেষ হলো ওখানে অমঙ্গল। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরিবল উইকেন্ড।